কিন্তু এই রিদমটা ভেঙে যাচ্ছে, কারণ ট্রাইবালতে তো থাকতে দেওয়া হচ্ছে না জঙ্গলের কাছে। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকনাথ এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশান। যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের জন্য আপনারা মিস্টার কিষণ কুমার अग्रवालকে 9831278158 নম্বরে যোগাযোগ করতে পারেন। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचार समस्त दर्शकों জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে চলছে অমিতাভ সেনগুপ্ত বাবুর রেট্রোস্পেক্টিভ এক্সিবিশন, এবং আজকে আমরা অমিতাভ বাবুকে পেয়ে গেছি। স্যার, প্রথমে তো কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। যখনই রেট্রোস্পেক্টিভের কথা আসে, মানে ফিরে দেখার কথা আসে, তখন কি চিন্তা মনের মধ্যে আসে? ফিরে দেখলে কি দেখা যায়? আসলে আমি সারা জীবনে এত কাজ করেছি, তো সেগুলোর হিসাব নিকাশ রাখা তো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আর্ট ওয়ার্ল্ড এরা যেটা করেছে, যতদূর সম্ভব যা ছবি পাওয়া যায়, সব অনেক ছবি নষ্ট হয়ে গেছে রাখার অভাবে, বা আমার ঘোরাফেরা এখান থেকে ওখানে যাওয়া এসবের জন্য, কিন্তু যা পাওয়া গেছে সেটা ওরা একটা কম্পাইল করেছে এবং সিস্টেমেটিক্যালি তার উপরে রিসার্চ করেছে, বই বের করেছে, এবং বের করেছে সেটা হচ্ছে যে পরম্পরা, মানে একটা সিরিজের কতগুলো কাজ ছিল, কি আইডিয়া ছিল সিরিজটার, তারপরে কোন পিরিয়ড, সেইভাবে ওরা পিরিয়ড অনুযায়ী ভাগ করেছে, বিষয় অনুযায়ী ভাগ করেছে। তো এখন সাধারণভাবে একজন শিল্পী তার স্টুডিওতে তো এইভাবে ছবি দেখে না, সব তো ডাম্প করা থাকে। সুতরাং এই রেট্রোস্পেক্টিভে এগুলো একসঙ্গে দেখতে পেয়ে শিল্পীর একটা স্মৃতি ফিরে আসে, সেই স্মৃতিচারণ আমরা বলতেই পারি। আমরা যেন অনেকটা সেই সময়ে, সেই পুরোনো একটা ছবির দিকে তাকিয়ে মনে পড়ে যায় যে এই ছবিটা কখন আঁকছিলাম, কিভাবে আঁকছিলাম। তো এইটা একটা হয় স্মৃতির, একটা ব্যক্তিগত আর্টিস্টের একটা স্মৃতিচারণ। কিন্তু দর্শকের দিক থেকে যেটা হয়, তাদের এই স্মৃতিচারণটা হয় না, কিন্তু তারা একটা ধারণা করতে পারে যে আমার বিশেষ ছবি আঁকার পর্বগুলোকে ওরা চিনতে পারে। এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভের সবসময় সব শিল্পীর লাইফেই রেট্রোস্পেক্টিভ শো একটা খুবই ইম্পর্টেন্ট।
পর্ব। আপনি তো মানে অল ওভার ওয়ার্ল্ড মানে এক্সিবিশন করেছেন, মানে মেনলি নিউ ইয়র্ক, প্যারিস, কলকাতা। তো কোনো কি মেমোরিজ গেথে রয়েছে বা কোনো মেমোরেবল ইভেন্ট যেটা শেয়ার করা যায়? এগুলো যেমন নিউ ইয়র্কের শো, ইট ওয়াজ সো ফর্মাল, কারণ ওপেনিং এ একটা পার্টির মতো হলো, যারা আসছে বিশিষ্ট লোকেরা, আমি কাউকেই চিনি না, উদ্যোক্তাদের কয়েকজনকে চিনি, সুতরাং সেখানে আমার ব্যক্তিগত আদান প্রদান অনেকটা ফর্মাল। আর একইভাবে অনেকটা তাই, কিন্তু আমার ছাত্র অবস্থা, আমি যখন প্যারিসের ছাত্র ছিলাম, সেই পর্বে যে এক্সিবিশন গুলো হয়েছে সেখানে আমার ক্লাসমেটরা আসতো, তারপরে প্যারিসে যেসব ইন্ডিয়ান কমিউনিটি ছাত্র এবং প্রফেশনাল যারা ছিল তারা আসতো, সেখানে একটা কি বলবো, একটা সামাজিক পরিবেশ তৈরি হতো। সুতরাং সেখানে একটা আন্তরিকতার ব্যাপার ছিল, কিন্তু সেই তুলনায় মানে আমার এখনকার পর্বে বিদেশে যে এক্সিবিশনস গুলো, প্যারিসে বা সিঙ্গাপুর বা সেখানে আমি কাউকেই চিনি না, এবং তারা সবাই বিশিষ্ট লোক, হয়তো ইউএনও তো কাজ করে বা কিন্তু ইট ডাজন্ট ম্যাটার। ওরা আমার সঙ্গে ব্যক্তিগত আমার ইতিহাস তারা জানে না, তারা সামনে ছবি দেখে হয়তো ভালো বলছে, কিনছে, কিন্তু সেই আন্তরিক পরিবেশের, আমি বলবো যে এটা একটা ফর্মাল ব্যাপার হয়ে যায় যখন বিদেশে শো গুলো হয়। আপনার যে বিষয়বস্তুগুলো, এগুলো কি অনেকটা কি অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে কি কথা বলে? দেখুন, আমি আমার সারা জীবনে আমার যে শিল্প শিক্ষা, সেখানে আমি এসেছি রিয়েলিজমের মধ্যে দিয়ে, একাডেমিক ধারার মধ্যে দিয়ে, কারণ আমাদের আর্ট কলেজে তখন সেইটাই শেখানো হতো কলকাতায়। প্যারিসে গিয়ে, সেখানে গিয়ে যে ধারাটা, সেটা আমাকে একটা মুক্ত অবস্থায় আনলো, এবং তারা বলল যে, শিক্ষকরা আমাকে বলল যে তোমাকে যে একাডেমিক ধারাতেই কাজ করতে হবে তার কোনো মানে নেই, কারণ ইতিমধ্যেই আমি স্ক্রিপ্ট নিয়ে কাজ করছিলাম। স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গিয়ে তখন ওরা আমাকে স্বাধীনতাটা দিল, আমি একাডেমিক ধারা থেকে সরে গিয়ে সিম্বলিজমের মধ্যে চলে গেলাম। তো সেইটা একটা গড়ে উঠলো সিম্বলিক স্ক্রিপ্ট। সেই স্ক্রিপ্ট তখন রিডেবল ছিল, পড়া যেত বাংলায় বা ইংরেজিতে। ওইখানে একটা আমার ছাত্র অবস্থার পেন্টিং আছে, সেটাতে ওই লেখাগুলো পড়লে বুঝতে পারবেন। তারপরে আমি পরবর্তীকালে নাইজেরিয়া পর্বে আবার কিছুটা ফিগারেটিভ কাজ এসে গেল রিয়েলিজমের। এখন সেখান থেকে আবার যখন ইন্ডিয়াতে এলাম, আমার মিথস্কেপস এই সমস্ত কাজ যখন আসছে, সেগুলোতেও একটা রিয়েলিজম আসছে। কিন্তু তারপরে আস্তে 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 আবার আমি চলে এলাম ইনস্ক্রিপশন, স্ক্রিপ্ট এবং অ্যাবস্ট্রাকশনে। সুতরাং আমার এখনকার ছবি যেমন এইগুলো বা ওইদিকে, এটা আমি আমার নিজের ক্ষেত্রে আমি একটা কোনো ব্র্যান্ড আর্টে বিশ্বাসী নই, কারণ আর্টটা যখন আমার কাছে আসছে, সেটা আসছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি, মেমোরি সবকিছুর মধ্যে দিয়ে, এবং এটাকে যদি আমি সিম্পলিফাই করে একটা ব্র্যান্ড তৈরি করে রাখি, আমার একটা মনে হয় যেন আমি সবকিছু বলছি না। হ্যাঁ, আর ব্র্যান্ড করার মধ্যে আরেকটা আছে যে কতগুলো সাবজেক্ট, কতগুলো স্টাইল, কতগুলো টেকনিক, একটা বাঁধা ধরা গদের মধ্যে আমি খুব তাড়াতাড়ি হয়তো সেটা করে যেতে পারি, মাসের মধ্যে হয়তো 10টা পেন্টিং হয়ে যাবে, কিন্তু সেই আত্মিক যোগাযোগটা হবে না, মানে আমার ভিতরে যা ঘটছে সেটার প্রকাশটা হবে না। সেই ক্ষেত্রে আমি আমার, ইফ ইউ নোটিস, আমার ছবির মধ্যে একটা জার্নি আছে, ফ্রম ফিগারেটিভ টু সিম্বলিক টু অ্যাবস্ট্রাকশন, এবং আমি কখনো অ্যাবস্ট্রাক্টের মধ্যে যাই, কখনো সিম্বলিজম, কখনো রিয়েলিজম, এবং এটা আমি এখনো যাতায়াত করি এই সময়ে। এই ট্রান্সফরমেশনটা হতে থাকে আর কি সবসময়, কারণ ইট ডিপেন্ডস আমি কি চাইছি, কি থিম,
আর একটা যেটা হয়, যেটা মানে একটা থিম নিয়ে যখন আমি কাজ করি, সেটা হয়তো বেশ কয়েকটা ক্যানভাস বা পেন্টিং তৈরি হতে থাকে ওই একই ধারায়। কারণ একটা গল্প মনে এলে সেই গল্পের তো পর্বগুলো আছে, সব বলতে হবে। সুতরাং 10-12টা পেন্টিং কি তারও বেশি কিছু একটা, তখন একটা সিরিজ তৈরি হয়ে যায়। কিন্তু আমি ওই একই ধারার ইয়ের মধ্যে যে লোকে আমাকে চিনতে পারবে একটা ব্র্যান্ড আর্টের মধ্যে, এটা আমি চাই না, কারণ দ্যাটস নট মাই সাইকি। আর এই যে রিসার্চ ওয়ার্কটা থাকে মানে বিফোর এক্সিকিউশন, সেটা কিভাবে থাকে? দেখুন, এখানে রিসার্চ ওয়ার্কটা আসে পরে। যেমন আমি নর্থ বেঙ্গলে গিয়েছিলাম, নর্থ বেঙ্গলে যে ফরেস্ট ডুয়ার্স, ওইটা যখন আমি দেখলাম, সেই গভীর জঙ্গল, তার যে কালার, তার যে একটা সে বিশাল বিশাল সমস্ত গাছগুলো, আকাশ দেখা যাচ্ছে না, দ্য অ্যানিমালস, হাতি, আর যে ট্রাইবালসরা যারা আশেপাশে, তাদের যে লাইফ, এইগুলো দেখতে দেখতে একটা টোটাল এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল লাইফের মধ্যে আমি আমার চিন্তাটা ঘুরতে শুরু করলো, এবং কতগুলো ছবির আমেজ শুরু হলো। যেমন এই যে ছবিটা, জঙ্গলের মধ্যে ট্রাইবাল বাড়ি, কিন্তু এগুলো তারা জঙ্গল এবং লাইফটা একটা রিদমের মধ্যে আছে, কিন্তু এই রিদমটা ভেঙে যাচ্ছে, কারণ ট্রাইবালদের তো থাকতে দেওয়া হচ্ছে না জঙ্গলের কাছে। সুতরাং ওদের যখন উঠিয়ে দেওয়া হচ্ছে, উঠিয়ে দিয়ে জঙ্গলের কাছাকাছি একটা পরিবেশের মধ্যে রাখতে বলা হচ্ছে, কিন্তু তারা চাষবাস করতে পারছে না, কারণ চাষবাস করলে হাতি এসে নষ্ট করে দেয়। সুতরাং তাদের লাইফের ট্রমা বা টি গার্ডেন্স গুলোর যে ওয়ার্কার্স ট্রাইবালদের যে লাইফের ট্রমা বন্ধ হয়ে গেছে, তারা ঘুরে বেড়াচ্ছে, হাতে একটা ম্যাচেট নিয়ে কাজের জন্য আসছে, সারাদিন মদ খাচ্ছে, মানে ডিসপ্লেসড লাইফ। এই নিয়ে আমার একটা সিরিজ তৈরি হলো, জঙ্গল এবং ডিসপ্লেসড লাইফ। এবং একটা হচ্ছে এটা মাইগ্রেন্ট টপিকও দিয়ে দিয়েছে। এরা মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে ঘুরতে শুরু করলো। তো এইগুলো রিসার্চটা পরে আসে, প্রথমে আসে দেখা এবং একটা ফিলিংস। মজা হচ্ছে যে আমার ক্ষেত্রে এই দেখা, ফিলিংস, তার উপরে যখন একটা রিসার্চ খবর তৈরি হয়, তারপরে স্বাভাবিকভাবে আমার মধ্যে একটা লেখাও আসে। আমি বই লিখি, আমি যা দেখছি, যা লাইক, সুতরাং আমি এর মধ্যে বই লিখেছি আমার লাইফ হিস্ট্রি নিয়ে, মেমোয়ার। তারপরে আমি ফোক আর্ট নিয়ে চর্চা করেছি, সে ফোক আর্ট অফ বেঙ্গল, এটা, তারপরে মডার্নিজম ইন ইন্ডিয়া, এই ট্রাইবাল লাইফ এবং সোসাইটি নিয়ে, এগুলো নিয়ে লিখেছি। আমার 4-5টা বই পাবলিশড হয়েছে ইউকে এবং ইন্ডিয়াতে। তো এইগুলো সব স্বাভাবিক ভাষায় আসা যাওয়া করে, আমি ওই ব্র্যান্ড লাইফের মধ্যে, আর্টের মধ্যে নেই। কতগুলো পেন্টিং এখানে ডিসপ্লেতে আছে? 70টা পেন্টিং এখানে আছে। কিন্তু এটা একটা পার্ট। ম্যাড্রাসে, চেন্নাইতে যে শোটা হয়েছিল, সেখানে প্রায় 200 পেন্টিংস ছিল, তার থেকে 70টা নিয়ে আসা হয়েছে। এরপরে আরো ছোট করে দিল্লিতে দেখানো হবে বিকানির হাউসে, তারপরে আরো বড় করে হবে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট ব্যাঙ্গালোরে, সেখানে একটু বড়, প্রায় 150 ছবি থাকবে। সেনগুপ্তবাবু, আমাদের সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস আ লট। ধন্যবাদ। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।